Hello everyone and welcome to our new episode of our project management learning session. আজকের সেশনে আমরা স্কোপ ম্যানেজমেন্টের চারটা প্রসেস নিয়ে আলোচনা করব। সেই চারটা প্রসেস হলো ডিফাইনিং প্রজেক্ট স্কোপ, ক্রিয়েটিং ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, ভ্যালিডেটিং স্কোপ অ্যান্ড কন্ট্রোলিং স্কোপ। এই চারটা প্রসেসের মধ্যে দুইটা প্রসেস আছে প্ল্যানিং প্রসেস গ্রুপে, প্রথম দুইটা আছে প্ল্যানিং প্রসেস গ্রুপে, আর পরের দুইটা আছে মনিটর এবং কন্ট্রোল প্রসেস গ্রুপে। শুরু করা যাক ডিফাইনিং প্রজেক্ট স্কোপ দিয়ে। আমরা যে রিকোয়ারমেন্টগুলো কালেক্ট করেছি আমাদের কালেক্ট রিকোয়ারমেন্ট প্রসেসে আমাদের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এবং আমাদের এক্সপার্টিস থেকে গাইডলাইন নিয়ে এবং আমাদের কাস্টমারের সাথে যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্টের সাথে ভেরিয়েশন অ্যানালাইসিস করে আমরা যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনটা তৈরি করেছি সেই রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনের সব রিকোয়ারমেন্টকে আমরা আসলে আমাদের প্রজেক্টের স্কোপ বেস লাইনে নিতে পারবো না। কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে যেগুলো স্টেক হোল্ডার, সেগুলো হয়তো আমরা আমাদের অ্যাকচুয়াল যে ওয়ার্ক আছে সেখানে আমরা দিতে পারবো না। আমরা যদি এর একটা এক্সাম্পল হিসেবে চিন্তা করি, কাস্টমার হয়তো কোনো রিকোয়ারমেন্ট আছে যেটা প্রোডাক্টের টেস্টিং বিষয়। এরকম হতে পারে যে আমার কাছে সেই ধরনের টুলস নাই এটা টেস্ট করে দেখানোর। সো সেই ধরনের রিকোয়ারমেন্টকে কিন্তু আমার প্রজেক্ট স্কোপের বেসলাইন হিসেবে ইনক্লুড করা যাবে না। যদি আমরা ইনক্লুড করি তাহলে আমরা পরবর্তীতে যখন কাজটা অ্যাকসেপ্টেন্সের যে দিকে যাবে তখন আমরা সমস্যায় পড়ব। তো সে কারণে আমরা যে স্কোপ বেসলাইনটা আমরা যে কালেক্ট রিকোয়ারমেন্টটা করেছি, আমাদের যে বর্তমানে যেই ইনফরমেশন আছে স্পেশালি ফর রিস্ক ম্যানেজমেন্ট অথবা আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট, কতটুকু কোয়ালিটির জন্য কতটুকু রিকোয়ারমেন্ট আছে, আমাদের প্রজেক্টে কি কি রিস্ক আছে, সেই যে রিস্কগুলোকে আমার অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড করতে হলে আমাকে কি কি ধরনের কাজ করতে হবে, সেই কম্প্রিহেন্সিভ একটা অ্যানালাইসিস করে আমরা আমাদের প্রজেক্টের জন্য একটা স্টেটমেন্ট তৈরি করব, স্কোপের স্টেটমেন্ট তৈরি করব। সো সেই স্টেটমেন্টে আমরা প্রজেক্টের রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, কনস্ট্রেইন, অ্যাজাম্পশনগুলো লিস্টেড আউট থাকবে স্কোপ ডেসক্রিপশনের আকারে। আমরা আমাদের প্রজেক্টের জন্য কি কি ডেলিভারেবল আছে সেটা ডিটেল করব। আমাদের কি কি প্রজেক্টের জন্য কি কি বাউন্ডারিজ আছে, বাউন্ডারিজের মধ্যে থাকবে হলো আমরা কোন কাজটা করব, কোন কাজটা করতে পারবো না সেটা সম্পর্কে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকবে। আমরা আমাদের ডেলিভারেবলগুলো কিভাবে কাস্টমার কাছে অ্যাকসেপ্টেন্স করব, কোন সেট অফ রুলসের মাধ্যমে আমরা অ্যাকসেপ্টেন্স করব কাস্টমার সাথে, সেগুলো সম্পর্কে একটা ডিটেল অ্যানালাইসিস এবং ডিটেল ডকুমেন্টেশন থাকবে আমাদের এই প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টে। সো বেসিক্যালি এটা আমাদের একটা ফান্ডামেন্টাল ডকুমেন্টস। আমাদের ফান্ডামেন্টাল ডকুমেন্টস আমরা আমাদের যে প্রজেক্টের যে কারেন্ট স্ট্যাটাস আছে, কারেন্ট নলেজ আছে, সেই নলেজ অনুসারে আমরা আমাদের প্রজেক্টের জন্য একটা স্কোপ স্টেটমেন্ট তৈরি করব। সেই স্কোপ স্টেটমেন্টকে পরবর্তীতে বেসলাইন করে আমরা আমাদের কাজটাকে শুরু করব। এখন কোনো কারণে যদি কোনো ডেলিভারেবলস অথবা কোনো স্কোপ আপনার কাছে ক্লিয়ার না থাকে, যতটুকু আপনার কাছে ক্লিয়ার থাকবে সেই ক্লিয়ার আইডিয়াটা নিয়ে একটা স্কোপ স্টেটমেন্ট করে তারপরে আপনি আপনার প্রজেক্টটাকে রান করবেন। যখন আপনার আরো বেটার নলেজ হবে, আননোন স্কোপের ক্ষেত্রে আপনার একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে, সেগুলোকে আবার আপনি স্কোপ স্টেটমেন্টের আন্ডার এনে নতুন করে আবার প্ল্যান করে প্রজেক্টের কন্টিনিউয়াসলি রান করবেন। এই ধরনের ক্ষেত্রে এটাকে রোলিং ওয়েভ প্ল্যানিং এর মতো বলা হয়, যে আপনি আপনার যতটুকু স্কোপের সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা নিয়ে কাজ করে এই কাজের মধ্যে আপনি আরো বেটার নলেজ পাবেন নিউ আইটেমের স্কোপের জন্য, অথবা আপনি যখন প্রজেক্টে প্রোগ্রেস করবেন তখন আপনার হয়তো আননোনগুলো আরো মোর ক্লিয়ারার হবে নলেজটা, সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন পরবর্তীতে। এটা অনেকটা রোলিং ওয়েভ প্ল্যানিং এর মতো, যতটুকু এভাবে করা যেতে পারে আর কি। সো আমরা যখন ডিফাইনিং স্কোপ করছি তার মানে আমার আলটিমেট মেজর পারপাস হলো যে আমি আমার প্রজেক্টের জন্য স্কোপটাকে ফিক্স করব এবং সেটা ক্লিয়ারলি মেনশন থাকবে। এখন আমরা এই ডিফাইন স্কোপ করার আগে আমরা আসলে কি করেছি, আমরা আমাদের রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন আছে যেখানে স্টেটেড আছে কোন কাস্টমার অথবা কোন স্টেক হোল্ডার কোন রিকোয়ারমেন্ট চেয়েছিল, সেগুলোর সবগুলোকে আমরা আমাদের কন্ট্রাকচুয়াল অ্যানালাইসিস করে অথবা আমাদের রিস্ক অথবা আমাদের প্রকুরমেন্ট, আমাদের কোয়ালিটি স্ট্যান্ডার্ড সব কিছুকে অ্যানালাইসিস করে আমরা দেখব যে কোন কাজটাকে আমার অ্যাভয়েড করতে হবে, কোন কাজটা আমার প্রজেক্টের বাউন্ডারির মধ্যে আছে, কোন কাজটা প্রজেক্টের বাউন্ডারির মধ্যে নাই। এখন কোনো কাজ যদি প্রজেক্টের বাউন্ডারির মধ্যে না থাকে তাহলে সেটাকে আপনার ক্লিয়ারলি মেনশন করা লাগতে হবে প্রজেক্ট এক্সক্লুশনের আন্ডারে। কেন এটা জরুরি আছে? কারণ হলো যে আমরা যখন এখানে একটা টার্মস আছে গোল্ড প্লেটিং। বেসিক্যালি
আপনার স্টেক হোল্ডার, সে আপনার কাস্টমার। আপনি যদি মনে করেন যে না, একটা স্টেক হোল্ডার আপনার হতে পারে যে সেই রিকোয়ারমেন্ট একটা কি স্টেক হোল্ডারের কাছ থেকে এসেছে। সো আপনি চাইলে সেটাকে হয়তো প্রজেক্টের জন্য প্রজেক্টের মধ্যে ইনক্লুড করার একটা স্পৃহা অথবা একটা ইচ্ছা আপনার থাকতে পারে। তো বেসিক্যালি আমরা আমরা যেটা চিন্তা করি সেটা হলো যে আপনার কন্ট্রাক্ট, আপনার রিকোয়ারমেন্টস এবং এবং আপনার প্রোডাক্টের রিকোয়ারমেন্টসকে যদি ফুলফিল করার জন্য ওই রিকোয়ারমেন্টটাকে অ্যাভয়েড করা যায় বা ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করার প্রয়োজন না হয়, তাহলে আপনি সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সেটা সেটা যদি আপনি কন্টিনিউয়াসলি করতে থাকেন, সেটাকে অনেক ক্ষেত্রে আমরা বলি গোল্ড প্লেটিং এর মতো। মানে আপনি কাস্টমার চাচ্ছে না অথবা কাস্টমার এটা দরকার নেই, তারপরে আপনি এটা কাস্টমারকে দিচ্ছেন। সো কাস্টমার এক্সপেকটেশন অনেক হাই হয়ে যাবে, ওরা রিপিটেডলি আপনাকে আউট অফ স্কোপ রিকোয়ারমেন্ট আপনার কাছে চাবে। সো আউট অফ স্কোপ রিকোয়ারমেন্টগুলো ক্লিয়ারলি আইডেন্টিফাই হতে হবে এবং সেগুলোকে প্রজেক্ট এক্সক্লুশনের মধ্যে আনতে হবে। সেকেন্ড আরেকটা জিনিস হলো যে আপনার যে প্রোডাক্টের রিকোয়ারমেন্ট আছে অথবা আপনার যে সার্ভিস এগুলো আছে, সেগুলো কোন কোন ক্রাইটেরিয়াতে আপনি কাস্টমার কাছে ভ্যালিডেট করবেন। তার মানে আপনার প্রজেক্টের জন্য অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াটাকে ফিক্স করে ফেলতে হবে। কোন ডেলিভারেবল, কোন কোন রুলসের মাধ্যমে আপনি অ্যাকসেপ্ট করবেন, সেটা সম্পর্কে আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এবং সেটা প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টে স্টেটেড থাকতে হবে। এখন আমরা যদি চিন্তা করি যে আমরা যদি ডিফাইন স্কোপ করতে চাই, আমাদের হাতে কি কি আছে, আমি যদি ইনপুট, টুলস অ্যান্ড টেকনিক এই তিনটা জিনিসকে আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমার ইনপুটে কি কি থাকতে পারে, আমরা কোন কোন টুলস অ্যান্ড টেকনিকগুলো ইউজ করব এবং আউটপুট আমরা কি পাবো। সো বেসিক্যালি এই প্রসেসের ইনপুটে আমরা যদি চিন্তা করি, আমরা এটা একটা প্ল্যানিং প্রসেসে আছি। আমার কাছে ডেফিনেটলি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আছে। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে আমরা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটা পাবো। আমার কাছে প্রজেক্ট চার্টারটা আছে, কারণ আমি ইনিশিয়ালাইজেশন প্রজেক্ট চার্টার করেছি। আমি যেহেতু প্ল্যানিং করছি, আমার কাছে রিস্ক রেজিস্টারটাও আছে, কারণ রিস্ক ম্যানেজমেন্ট স্কোপ ম্যানেজমেন্টের সাথে খুবই রিলেটেড। ইভেন কোয়ালিটি ম্যানেজমেন্টও স্কোপ ম্যানেজমেন্টের সাথে রিলেটেড, কারণ কোয়ালিটি ম্যানেজমেন্টের কারণে আপনি কি কি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হবে সেটা বেসিক্যালি মেজারেবল কিনা, আদৌ টেস্টেবল কিনা অথবা ইন্সপেক্টেড করা যায় কিনা, সেটা কোয়ালিটি ম্যানেজমেন্ট থেকে আপনার কাছে আসবে। সো কোয়ালিটি ম্যানেজমেন্টের সাথে স্কোপ ম্যানেজমেন্টের একটা রিলেশনশিপ আছে, রিস্ক ম্যানেজমেন্টের সাথে রিলেশনশিপ আছে। এরকম হতে পারে কোনো আনসার্টেন ইভেন্ট যদি ঘটে যায়, তাহলে আপনার হয়তো স্কোপের একটু হাউ টু সে, আমি যাক এই এক্সাম্পলটা না দিয়ে আমি একটা সহজ এক্সাম্পল দিই। আপনার মনে হতে পারে যে আপনার কোনো স্কোপ যদি আপনার করতে হয়, তার জন্য যে রিস্কটা নিতে হবে আপনাকে, সেটার থেকে আপনার ওই স্কোপটা না করা ভালো। সো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট থেকে আপনাকে বলবে যে এই স্কোপটা আপনার প্রজেক্টের এক্সক্লুশনের মধ্যে রাখতে, প্রজেক্টের স্কোপের বাউন্ডারির মধ্যে না রাখতে। সো সেটাকে আপনাকে কিন্তু অ্যাকনোলজে নিতে হবে। সেই কারণে রিস্ক রেজিস্টার, অ্যাজাম্পশন লগ আমরা যেটা প্রজেক্ট চার্টার থেকে পেয়েছি, অথবা আপডেটেড অ্যাজাম্পশন লগটা আমাদের লাগবে, কারণ আমরা কোন কোন জিনিসগুলোকে অ্যাজিউম করে নিয়েছি আমাদের প্রজেক্টের জন্য, সেইগুলোকেও কিন্তু আপনার ক্লিয়ারলি স্টেটেড থাকা লাগবে স্কোপ স্টেটমেন্টে। ওকে। সো আরেকটা হলো যে আমি যেহেতু প্ল্যানিং প্রসেস, আমরা ডেফিনেটলি আমাদের কাছে অর্গানাইজেশন যে প্রসেস অ্যাসেট আছে, তার মানে অর্গানাইজেশন যে হিস্টোরিক্যাল ইনফরমেশন, লেসন লার্নগুলো আছে, সেগুলো আমরা আমাদের প্রসেসের মধ্যে ইনক্লুড করতে পারবো। ঠিক আছে। তো আমরা এই ইনফরমেশনগুলোকে নিয়ে আমরা কি করব, আমরা এক্সপার্টের ওপিনিয়ন নেব, আমরা কিছু অল্টারনেটিভ অ্যানালাইসিস করবো আমাদের ডাটাগুলোকে নিয়ে, আমরা কিছু ডিসিশন নিব কোন 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 রিকোয়ারমেন্টটাকে আসলে ভ্যালিডেট করতে হয় প্রজেক্টের মধ্যে, কোন রিকোয়ারমেন্টটা বেসিক্যালি আমরা আউট করতে পারি, প্রজেক্টের বাউন্ডারির মধ্যে বার করে দিতে পারি, এগুলো সম্পর্কে আমরা কিছু ডিসিশন নিতে হবে। এখানে আরেকটা টপিকস আছে, সেটা হলো প্রোডাক্ট অ্যানালাইসিস। এটা নিয়ে আমরা কথা বলবো, কারণ যেহেতু আপনার একটা প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্টের প্রোডাক্টের কি রিকোয়ারমেন্ট আছে, আপনার কোন রিকোয়ারমেন্টটাকে আপনি প্রজেক্টের জন্য বেসিক রিকোয়ারমেন্ট হিসেবে থাকবে, আপনার কোন কোন জায়গাগুলো মিসিং, কোনো জায়গায় মিসিং হচ্ছে কিনা, এই সম্পর্কে কিছু আলোচনা এবং কিছু অ্যানালাইসিস আপনাকে করতে হবে, যাতে কোনো রিকোয়ারমেন্টই আপনার প্রোডাক্টের কোনো রিকোয়ারমেন্টই যেন আপনার স্কোপ স্টেটমেন্টের বাউন্ডারির বাইরে না যায়। ঠিক আছে। সে কারণে আমাদের প্রোডাক্ট অ্যানালাইসিস করা লাগবে। এর আউটপুট, এই প্রসেসের আউটপুট আমরা পাবো হলো প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। সেখানে আপনার প্রজেক্টের জন্য একটা ডেসক্রিপশন থাকবে, প্রজেক্টের ডেলিভারেবলগুলোর লিস্ট করা থাকবে, আপনার জন্য একটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকবে, প্রজেক্টে কোন জিনিসটা এক্সক্লুডেড হবে সেটাও সম্পর্কে থাকবে। অনেক ক্ষেত্রে আপনার অ্যাজাম্পশন কনস্ট্রেন্টটাও আপডেটেড হয় এই প্রসেসের মাধ্যমে। ওকে। এই হলো জেনারেল আইডিয়া, ইনপুট, টুলস অ্যান্ড টেকনিক। আমরা একটু যদি বোঝার চেষ্টা করি ইনপুটের, মানে এগুলো আসলে মনে রাখার কোনো প্রয়োজন নাই। বেসিক্যালি আপনি যদি ফিল করতে পারেন যে হ্যাঁ, কেন এটা ইনপুটে আসতেছে,
বা কেন এই টুলস অ্যান্ড টেকনিক মানে যে আপনাকে এটাই ফলো করতে হবে তা না, কিন্তু আপনি আপনার অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট অনুসারে আপনি আপনার মতো করে এই টুলস অ্যান্ড টেকনিকগুলোকে কি করতে পারেন, টেইলরিং করে নিতে পারেন। বাট আলটিমেটলি আপনার মেইন টার্গেট হলো আপনার যে রিকোয়ারমেন্ট কালেক্ট করেছেন সেটা আপনার এগ্রিমেন্ট কাস্টমারের সাথে, আপনার কারেন্ট যে রিসোর্স আছে সেই রিসোর্স ফ্যাসিলিটি আছে সেটা দিয়ে আপনি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন কিনা, আপনার রিস্ক থেকে কোনো অবজেকশন আছে কিনা কোনো স্কোপের ব্যাপারে, আপনার প্রকুরমেন্ট থেকে কোনো আইডিয়া আছে কিনা, অথবা আপনার কোয়ালিটি থেকে কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে কিনা স্কোপের ব্যাপারে, সেইগুলোকে নিয়ে একটা স্টেটমেন্ট তৈরি করবেন যাতে আপনি আপনার প্রজেক্টের একটা বেসলাইন তৈরি করতে পারেন। ওকে, সো এইটা হলো আপনার আলটিমেটলি গোল এই প্রসেসের জন্য। সো আমি যেটা বললাম, প্রজেক্ট চার্টার থাকবে ইনপুটে। প্রজেক্ট চার্টার আমরা হাই লেভেল রিকোয়ারমেন্টগুলো পাবো, এখানে সব হাই লেভেল রিকোয়ারমেন্টগুলো লিস্টেড আউট করা থাকে। সো এখান থেকে আমার প্রজেক্টের জন্য স্কোপের একটা জেনারেল আইডিয়া পাবো। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আমাকে বলবে যে আমি এই প্রসেসটা কিভাবে করবো। স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান আছে যেখানে স্টেটেড থাকবে যে কোন রিকোয়ারমেন্টটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, কোন রিকোয়ারমেন্টকে আমি কোন প্রসেসের মাধ্যমে এটাকে কাস্টমারের সাথে কমিউনিকেট করব অথবা ইনফরমেশনগুলোকে শেয়ার করব। প্রজেক্ট ডকুমেন্টস এখানে থাকবে অ্যাজাম্পশন লগ, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, রিস্ক রেজিস্টার। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর প্ল্যানিং প্রসেসের জন্য একটা মেজর ফ্যাক্টর, কারণ আপনাকে ও টুলস অ্যান্ড টেকনিক দিবে যার মাধ্যমে আপনাকে আপনার এই প্রসেসটা করার জন্য, খুব তাড়াতাড়ি করার জন্য কিছু সেট অফ রুলস ক্রিয়েট করে দিবে। আর অর্গানাইজেশনাল প্রসেস আছে যেটা বলেছি, হিস্টোরিক্যাল ইনফরমেশন অথবা লেসন লার্ন রেজিস্টার আপনাকে দিবে। টুলস অ্যান্ড টেকনিক আমি আবারও রিপিট করছি, এক্সপার্ট জাজমেন্ট আপনাকে নিতে হবে, ডাটা অ্যানালাইসিস করতে হবে। ডাটা অ্যানালাইসিস মেইনলি ফোকাস করতে হবে, যেহেতু আপনি রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন পেয়ে গেছেন, আপনার কাছে এগ্রিমেন্ট আছে, আপনি জাস্ট একটু অল্টারনেটিভ অ্যানালাইসিস করে দেখবেন যে কোনো রিকোয়ারমেন্ট কি বেসিক্যালি আপনার সব রিকোয়ারমেন্টগুলো কি যতটুকু রিকোয়ারমেন্ট পসিবল রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন থাকা সেটা কি আছে কিনা, বা কোনো রিকোয়ারমেন্ট আপনি মিস করছেন কিনা, কোনো রিকোয়ারমেন্ট আপনি অ্যাডিশনাল ঢুকাচ্ছেন কিনা, এটা একটু ভেরিফাই করে নেওয়া। ঠিক আছে, ডিসিশন মেকিং, এখানে যে ডিসিশন মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং আমি যেটা বলেছিলাম আগে, অনেকগুলো ক্রাইটেরিয়া সেট করে কিছু ওয়েটেড অ্যাভারেজ করে আপনার রিকোয়ারমেন্টের অপশনগুলোকে ভোট করে আপনি ঠিক করবেন যে কোন রিকোয়ারমেন্টটা আপনার ভ্যালিডেট করা যায়, কোন রিকোয়ারমেন্ট ভ্যালিডেট করা না যায়। ইন্টারপার্সোনাল টিম স্কেল ফ্যাসিলিটেড ওয়ার্কশপ, আপনাকে ওয়ার্কশপ করা লাগতে পারে যে স্পেসিফিকলি আইডেন্টিফাই করার জন্য কোন রিকোয়ারমেন্টে হয়তো স্কোপ আপনার যে কাস্টমারের সাথে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্টের বাইরে আছে, কোন রিকোয়ারমেন্ট হয়তো আপনার এগ্রিমেন্টের মধ্যেই আছে, আপনাকে এই অ্যানালাইসিসগুলো করতে হবে। ওকে, সো ফাইনালি আমরা যেই টপিক্সটাকে বলেছিলাম যে প্রোডাক্ট অ্যানালাইসিস নিয়ে আমরা একটু কথা বলবো। বেসিক্যালি আপনি আপনার যে প্রোডাক্টটা ডিজায়ার, যে প্রোডাক্টটাকে চাচ্ছেন সেই প্রোডাক্টটার একটু একটু ব্যাকে চিন্তা করে আপনি দেখতেবেন যে আপনি যে প্রোডাক্টটা যেই রিজনের জন্য আপনি চাচ্ছেন সেই রিজনটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, তাকে একটু ব্রেকডাউন করার চেষ্টা করবেন। বেসিক্যালি আপনার যে ফাংশনাল রিকোয়ারমেন্ট আছে সব রিকোয়ারমেন্টই আমি আমার স্কোপ স্টেটমেন্টে ঢুকাতে পারছি কিনা, বা আমার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আমি ঢুকাতে পারছি কিনা। সো এইটা একটা জাস্ট কাইন্ড অফ টুলস যার মাধ্যমে আপনি ইনশিওর করবেন যে আপনার প্রোডাক্টটা ভ্যালিডেটেড আছে এবং আপনার প্রোডাক্টের যে নেসেসারি ফিচার্স অথবা আউটকাম রেজাল্ট আপনার ডিজায়ার করছেন সেটা প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টের মধ্যে আমরা ইনক্লুড করতে পারছি। সো এই কাইন্ড অফ অ্যানালাইসিসের মধ্যে আমি একটা অ্যানালাইসিস কথা বলে ভ্যালু ইঞ্জিনিয়ারিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেসিক্যালি এইটা আপনি জাস্ট নোট ইট আউট করবেন যে এই প্রোডাক্টটা কোন সার্ভিসটা দিচ্ছে, এই সার্ভিসের শুরু কোথায় এবং শেষ কোথায়। আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দিই যে একটা সফটওয়্যারের ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। ধরেন আপনি আপনার বাসা থেকে কেকের অর্ডার করলেন, অনলাইনে কেকের অর্ডার করেছেন একটা সফটওয়্যার টুলসের মাধ্যমে। সো এই যে আপনি অনলাইনে সফটওয়্যার টুলসে একটা সফটওয়্যার ইউজ করে একটা অর্ডার করলেন, তাহলে অর্ডারটা প্লেস হলো, প্লেসটা কেকের কোম্পানির কাছে গেল, কোম্পানির একজন রিসিভ করলো, সে মেটেরিয়াল দিল, মেটেরিয়ালটাকে গোছালো, কেকটা বানালো, তারপর আপনার কাছে পাঠালো। অনেকগুলো স্টেপ আছে, সেই স্টেপ বাই স্টেপ আপনি এই 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 ইয়াটা আমার অর্ডার থেকে আমার কাছে কেকটা আসা পর্যন্ত আপনি একটা ডায়াগ্রাম আঁকবেন। আপনি দেখবেন যে এর মধ্যে কোন জায়গাটাতে আপনি ভ্যালু ক্রিয়েট করছেন। যেমন আমি অর্ডার করছি, এটা একটা ভ্যালু, রাইট? কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে কেকটা না আসছে বাকি যা হচ্ছে সেটা কিন্তু আমার জন্য ভ্যালুলেস। সো বাট এনিহাউ আপনার প্রসেসের জন্য ভ্যালু কোন অংশটা ভ্যালু ক্রিয়েট করছে, কোন অংশটা ভ্যালু ক্রিয়েট করছে না, সেটা দেখে আপনি আপনার প্রোডাক্টের প্রোডাক্টের ইফিসিয়েন্সি দেখবেন, কত পার্সেন্টেজ ভ্যালু ক্রিয়েট করছে, কত পার্সেন্টেজ নন ভ্যালু ক্রিয়েট করছে।
এটা একটা ভ্যালু ইঞ্জিনিয়ারিং টাইপ, যেখানে দেখা যায় যে কোনো এরকম হতে পারে যে কোনো অ্যাক্টিভিটিস অনেক সময় বেশি যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেই অ্যাক্টিভিটিটাকে কিভাবে এনহ্যান্স করা যায়, টাইম সেভ করা যায়, সেটা নিয়ে অ্যানালাইসিস করা যেতে পারে। ওকে, সো এই টাইপের থিঙ্কিং আপনাকে প্রোডাক্ট অ্যানালাইসিসের মধ্যে থাকতে হবে, জাস্ট টু মেক শিওর যে আপনার স্কোপ স্টেটমেন্টে নাথিং শুড বি মিসড। ওকে, অ্যাটলিস্ট কারেন্ট আপনার যখন যেই জায়গায় আছেন, যেই অবস্থানে আছেন, সবগুলো রিকোয়ারমেন্ট যেন আপনি আপনার স্কোপ স্টেটমেন্টে তুলে ধরতে পারেন। ওকে, এটা হলো আমাদের আলটিমেট টার্গেট। সো ফাইনালি আমরা আউটপুটে আমরা পাবো স্কোপ স্টেটমেন্ট। এই স্কোপ স্টেটমেন্টে থাকবে আমরা আমাদের প্রজেক্টের কিছু স্কোপ ডেসক্রিপশন দিব। এটা ডেসক্রিপটিভ আকারে থাকতে পারে, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, অ্যাজাম্পশন লগ, এগুলো সবই এই স্কোপ ডেসক্রিপশনের মধ্যে থাকবে। আমরা আমাদের প্রজেক্টে কি কি ডেলিভারেবলস আছে সেগুলোকে ফিক্স করব। আমাদের প্রজেক্টের ডেলিভারেবলগুলো কোন কোন ক্রাইটেরিয়ার মাধ্যমে অ্যাকসেপ্টেড হবে কাস্টমার কাছে, সেগুলো লিস্টেড আউট থাকবে। প্রজেক্টে কোনটা আমরা করব না, ওই যে আমি বলেছি, টু মেক শিওর যে আমরা এটা যেই রিকোয়ারমেন্টটা, সে ফর এক্সাম্পল একটা কাস্টমার একটা রিকোয়ারমেন্ট দিয়েছে যেটা আমি প্রজেক্টে ঢোকাতে পারিনি, সো আমি যদি এটা এক্সক্লুশনের মধ্যে রাখি, তাহলে ওই স্টেক হোল্ডার যখন দেখবে প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট, তাহলে সে ক্লিয়ারলি দেখবে যে এটা আসলে প্রজেক্টের বাউন্ডারির মধ্যে নাই। সো এটা না পরবর্তীতে সে আর কোনো ইস্যু ক্রিয়েট করবে না। নর্মালি যেটা হয় যে আমরা এই ধরনের ডকুমেন্টেশন করি না ইন রিয়েল লাইফে, তো সে এরকম হয় যে আমরা কাস্টমার কাছে রিকোয়ারমেন্ট নিয়েছি, আমরা হয়তো আমাদের স্কোপ স্টেটমেন্টে সেটা রাখতে পারিনি, কারণ এটা আউট অফ স্কোপ ছিল। আলটিমেটলি এটা আমি কাস্টমারকে জানাইও না জানানোর কারণে যেটা হয় যে যখন এই সার্ভিসটা বা এই প্রোডাক্টটা আমি কাস্টমারের ইউজারের কাছে দেই, ইউজার যখন এটাকে নোটিস করে যে না এই ফাংশনটা নাই, তখন তারা ইস্যু রেজ করে, অলদো এটা প্রজেক্টের আউট অফ স্কোপে আছে। সো এটা মাথায় রাখতে হবে, যখনই কোনো এক্সক্লুশন বা যখনই কোনো রিকোয়ারমেন্ট, কাস্টমারের কোনো রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করতে পারছি না, তখন আমাদের মেজর কাজ হলো কাস্টমারকে ওইটা নোটিফাই করা যে এই কাজটা, এই রিকোয়ারমেন্টটা আমরা ফুলফিল করতে পারছি না। ঠিক আছে, এই প্রসেসের মাধ্যমে আমি বললাম যেটা এই অ্যাজাম্পশন লগ, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, আপনার রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স, যেখানে ট্রেস করা থাকবে কার কাছ থেকে আমি রিকোয়ারমেন্ট পেয়েছি, কোন স্কোপের জন্য পেয়েছি, এগুলা সবগুলো জিনিসই কিন্তু আপডেটেড হয়ে যাবে। আপডেটেড হয়ে গেলে আমরা এটা এটা আমরা আমাদের যে স্টেক হোল্ডার আছে তাদেরকে আমরা এটা ডিসপ্যাচ করতে পারি বাই ইমেল অথবা বাই হার্ড কপি। তাহলে যারা স্টেক হোল্ডার দেখলো যে তার রিকোয়ারমেন্ট কোনটা ইন করা হয়েছে প্রজেক্টে, কোনটা আউট করা হয়েছে প্রজেক্টের মধ্যে। ওকে, এখানে আরেকটা জিনিস অনেকে ডিসকাস করে যে প্রজেক্ট চার্টার, কারণ আমরা এখন পর্যন্ত একটা বেসিক ডকুমেন্ট পেয়েছি, প্রজেক্ট চার্টার ফর্মাল ডকুমেন্ট, যেটি স্টেক হোল্ডাররা প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসাইন করে হাই লেভেল রিকোয়ারমেন্ট দেয়। আরেকটা আমাদের এখন যেটা পেলাম সেটা হলো স্কোপ স্টেটমেন্ট। এই দুইটা অনেকেই অনেক ক্ষেত্রে কম্পারিজন করার চেষ্টা করে। বেসিক্যালি মেইন ডিফারেন্সটা হলো প্রজেক্ট চার্টারের হাই লেভেল থিঙ্কিংগুলো থাকে, ওইখানে হয়তো লিস্টেড করা থাকতে পারে কোন মানে প্রতিটা নলেজ এরিয়ার জন্য কিছু গাইডলাইন প্রজেক্ট চার্টারে থাকতে পারে, কিন্তু এটা হয়তো ওয়ান সেন্টেন্সের ডায়ালগ ইনফরমেশন থাকবে। কিন্তু আমি যখন স্কোপ স্টেটমেন্টে যাব, এটা অনেক বেশি এলাবোরেটেড হবে, অনেক বেশি এলাবোরেটেড থাকবে। সো প্রজেক্ট চার্টার হাই লেভেল থিঙ্কিংগুলো থাকে, প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টে ডিটেল লেভেলে থাকে। আমরা আমাদের কারেন্ট যে স্কোপ ডেলিভারি করছি সেটার ডিটেল করা থাকবে হলো প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টে। ওকে, সো এই হলো ডিফারেন্স বিটুইন প্রজেক্ট চার্টার অ্যান্ড প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টে। এতটুকু হলো ডিফারেন্ট স্কোপের, তার মানে আমরা আমাদের প্রজেক্টের স্কোপটাকে ফিক্স করে ফেললাম। এখন দেখেন যে আমরা যেহেতু আমাদের প্রজেক্টটা ফিক্স করছি, কিন্তু আমরা কিন্তু এটাকে এখন ইউজ করছি না। বেসিক্যালি আমাদের আলটিমেট গোল কি? প্ল্যানিং এর আলটিমেট গোল হলো যে আমি আমাদের প্রজেক্টের জন্য একটা স্পেসিফিক স্কোপ ফিক্স করব, কোয়ালিটি স্ট্যান্ডার্ড ঠিক করব, রিস্ককে ভ্যালিডেট করব, রিস্ককে ফাইনালাইজ করব, আমাদের যে প্রকুরমেন্টের রিকোয়ারমেন্ট আছে সেটাকে ফিক্স করে ফেলবো, আমাদের টাইম কতটুকু লাগবে, কস্ট কতটুকু লাগবে সেটা ক্লিয়ারলি ফাইনালাইজ করব। সো আমরা যখন স্কোপ স্টেটমেন্টটা তৈরি করেছি, স্কোপ স্টেটমেন্টে ডেলিভারেবলের কথা বলা আছে, স্কোপ স্টেটমেন্টে প্রজেক্টের স্কোপটাকে ডিটেলিং করা আছে, কোন কাজটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াটা কি হবে সেটা আছে, কিন্তু এটা কিন্তু কম্প্রিহেন্সিভলি আমরা পুরো কস্ট এবং আমাদের শিডিউলটাকে এস্টিমেট করতে স্টেটমেন্ট দিয়ে আমরা পারি না। আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এই স্কোপ স্টেটমেন্টের মিনিমাম ডেলিভারেবলটা বের করতে হবে, যে মিনিমাম ডেলিভারেবলটা আমাদের জন্য আমাদেরকে কস্ট এবং ডিউরেশন এস্টিমেশনের জন্য সুযোগ হয়। সেই প্রক্রিয়াটা হলো ক্রিয়েটিং WBS ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। এই ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার আমি যদি খুব জেনারেল আইডিয়া থেকে বলি, আমরা আমাদের স্কোপ স্টেটমেন্ট অথবা ডেলিভারেবলগুলোকে ব্রেকডাউন করে একটা স্মলার এবং ম্যানেজেবল কম্পোনেন্টে ভাগ করব।
এখন এই স্মলার এবং ম্যানেজেবল কম্পোনেন্ট যখন বলে, অনেকে অনেক ধরনের কথা বলে যে ভাই এটা এতটুকু কেন করলেন, বা এর চেয়ে নিচে নামলেন না কেন, ডিকম্পোজ আরো বেশি করলেন, আপনি এখানে এসে থেমে গেলেন কেন, আরো নিচে নামা যেত তো, নিচে তো আছে। বেসিক্যালি আপনার মেইন টার্গেট হলো ডাব্লিউবিএস এ, সেটা হলো যে আপনি আপনার মিনিমাম একটা ওয়ার্কেবল প্যাকেজ বের করবেন, যে প্যাকেজটা আমি কাস্টমার কাছে হ্যান্ড ওভার করতে পারবো। একটা মিনিমাম ওয়ার্কেবল প্যাকেজ যেটা আপনার কাস্টমারের জন্য ইউজেবল হবে। আপনি আপনার যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আছে সেই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ওই ওয়ার্ক প্যাকেজের জন্য ফুলফিল হবে। সো আমাদের মেইন টার্গেট হবে আমরা আমাদের যে স্টেটমেন্ট আছে, প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট, সেটাকে ডিকম্পোজ করে ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত নিয়ে যাব, মিনিমাম ওয়ার্ক প্যাকেজে নিয়ে যাব। আমরা এটাকে আর ডিকম্পোজ করব না অ্যাক্টিভিটি লেয়ারে। আমরা যখন স্কোপ নিয়ে আলোচনা করব, আমরা ওয়ার্ক প্যাকেজ, মিনিমাম ওয়ার্ক প্যাকেজ নিয়ে কথা বলবো। আমরা যখন শিডিউলিং এ যাব, প্রজেক্টের শিডিউল করতে যাব, তখন আমরা ওই ওয়ার্ক প্যাকেজকে অ্যাক্টিভিটিতে ভাগ করব। বেসিক্যালি অ্যাক্টিভিটির ডিউরেশন আমি স্পেসিফিকলি এস্টিমেট করতে পারি। ওকে, সো আমি জাস্ট স্পেসিফিক একটা আইডিয়া দিলাম যে আমরা প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টকে ব্রেকডাউন করে বা ডিকম্পোজ করে আমরা ওয়ার্ক প্যাকেজে নিয়ে যাব। এটা হলো আমাদের ডাব্লিউবিএস এর কাজ। ওকে, আমরা কিন্তু স্কোপ স্টেটমেন্ট পেয়েছি, এখন আমি এটাকে ব্রেকডাউন করব, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারে নিয়ে আসবো। ওকে, সো এটাকে আমি স্মলার এবং ম্যানেজেবল কম্পোনেন্টে নিয়ে আসবো। তো আমার কাছে এখন কি আছে? আমার কাছে ডেফিনেটলি স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান আছে, ডেফিনেটলি আমার কাছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট আছে, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন আছে, প্ল্যানিং প্রসেস, স্টিল আই মিন প্ল্যানিং প্রসেস, আমরা ইএফ এবং ওপিএ পাবো। এই কয়টা জিনিসকে নিয়ে আমি এখানে এক্সপার্টের ওপিনিয়ন নিব, এবং আমার যে স্কোপ স্টেটমেন্ট আছে সেটাকে ডিকম্পোজ করে আমরা আমাদের প্রজেক্টের জন্য একটা বেসলাইন ক্রিয়েট করব, স্কোপের বেসলাইন। ওকে, এই স্কোপ বেসলাইনের মধ্যে বেসিক্যালি ডাব্লিউবিএস স্টেটমেন্ট, ডাব্লিউবিএস ডিকশনারি এগুলো থাকবে, বাট এগুলো আমরা একটু পরেই আলোচনা করছি। সো এই প্রসেসের আলটিমেট গোল হলো, এটা প্ল্যানিং এর, স্কোপ ম্যানেজমেন্টের প্ল্যানিং এর শেষ প্রসেস, আমরা আমাদের প্রজেক্টের জন্য একটা স্কোপ বেসলাইন ক্রিয়েট করা। ওকে, সো কিভাবে আমরা ক্রিয়েট করব? আমি ইনপুট অ্যান্ড টুলস অ্যান্ড টেকনিক এটা নিয়ে জাস্ট আলোচনা করলাম। আমার হাতে এখন আছে স্কোপ ম্যানেজমেন্ট, স্কোপ স্টেটমেন্ট, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থেকে আমি টেমপ্লেট পাবো, ডাব্লিউবিএসটা কিভাবে ক্রিয়েট করব, অর্গানাইজেশন প্রসেসের থেকে আমি হিস্টোরিক্যাল ইনফরমেশন পাবো যে কোনো আর্লিয়ার প্রজেক্টের, আমি সিমিলার এক্সপার্টিসের কাছ থেকে যারা এই ধরনের প্রজেক্ট করছে তাদের কাছে আইডিয়া নিয়ে কিভাবে আমি আমার স্কোপ স্টেটমেন্টটাকে ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত ভাঙবো সেটা নিয়ে আলোচনা করব। আরেকটা হলো ডিকম্পোজ আমরা বেসিক্যালি সেম থিংসই আপনি কিছুটা অ্যানালাইসিস করে আপনি আপনার স্টেটমেন্টটাকে ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত ভেঙে নেবেন। সো আউটপুট হবে স্কোপ স্টেপ বেসলাইন। এখানেও কিছু ওই যে আমরা এই প্রসেসে যে অ্যাজাম্পশন লগ আছে, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন আছে, এগুলো আপডেটেড হয়ে যাবে এই প্রসেসের মাধ্যমে। সো ইনপুটে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, যেখানে ক্লিয়ারলি থাকবে যে আমি কিভাবে আমার ডাব্লিউবিএসটাকে ক্রিয়েট করবো স্কোপ স্টেটমেন্ট থেকে। প্রজেক্ট ডকুমেন্টসে আমরা পাবো স্কোপ স্টেটমেন্ট, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। এন্টারপ্রাইজ থেকে আমি অর্গানাইজেশন থেকে হয়তো ডাব্লিউবিএস এর স্পেসিফিক টেমপ্লেট পাবো, কিভাবে আমি ক্রিয়েট করবো সেটার একটা গাইডলাইন পেতে পারি, হয়তো কিছু টুলসও পেতে পারি। আর অর্গানাইজেশনাল প্রসেসের থেকে আমি আমাদের হিস্টোরিক্যাল প্রজেক্ট ইনফরমেশন পাবো। আমরা যদি চিন্তা করি যে টুলস অ্যান্ড টেকনিক, সেটা হলো এক্সপার্ট জাজমেন্ট। আমরা আমাদের যে এক্সপার্ট আছে যারা সিমিলার টাইপ অফ প্রজেক্টে কাজ করেছে প্রিভিয়াসলি, তাদের সম্পর্কে কিছু আইডিয়া নিয়ে আমরা হয়তো করতে পারি। এটা হলো একটা। আরেকটা হলো যে আমরা ডিকম্পোজ করব আমাদের যে স্কোপ স্টেটমেন্টটা আছে সেটাকে ডিকম্পোজ করে, মানে সাবডিভাইড করে আমরা আমাদের ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত এটাকে সাবডিভাইড করবো আর ডিকম্পোজ করে ফেলবো। সো আমরা আসি এখন ডাব্লিউবিএস এর মূল, আলটিমেটলি আমাদের টার্গেট হলো একটা ওয়ার্ককে ব্রেকডাউন করা। দ্যাট মিনস আমাদের যে প্রজেক্টের স্কোপ স্টেটমেন্টটা আছে সেটাকে ছোট ছোট ভাগ করে ডেলিভারেবল পর্যন্ত নিয়ে যাওয়া। ওকে, এবং আমরা এটা ডাব্লিউবিএস আমরা এমনভাবে ক্রিয়েট করবো যাতে আমাদের প্রজেক্টের টোটাল স্কোপটাকে আমরা সাবডিভাইড করে ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত নিতে পারি। এই ওয়ার্ক প্যাকেজটা হলো যে আমাদের লোয়েস্ট লেভেল ডাব্লিউবিএস ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের লোয়েস্ট লেভেল। সেই লোয়েস্ট লেভেল কেন বলছি? কারণ যে এই লোয়েস্ট লেভেল থেকে আমরা আমাদের কস্ট এবং প্রজেক্টের কস্ট এবং ডিউরেশন সম্পর্কে একটা এস্টিমেশন করতে পারবো। ঠিক আছে, তার মানে ডাব্লিউবিএস হলো একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার যেখানে প্রজেক্টের স্কোপ স্টেটমেন্টটাকে আমরা ব্রেকডাউন করে ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত নিয়ে যাব। এই ওয়ার্ক প্যাকেজকেই আমরা আমাদের প্রজেক্টের কস্ট এবং ডিউরেশন এস্টিমেশনের জন্য কাজে লাগাবো। ওকে, সো কিছু জেনারেল কিছু রুলস আছে, সেটা হলো আপনি চাইলে এটাকে বটম আপ, তার মানে আপনার প্রজেক্টকে সবার উপরে রেখে তার স্কোপ স্টেটমেন্ট অথবা 2টা ফেজ বা 3টা ফেজ, কোনো প্রজেক্টে যদি 3টা ফেজ থাকে সেগুলো ভাগ করে
টপ ডাউন অ্যাপ্রোচে যেতে পারেন, আপনি আবার বটম আপ অ্যাপ্রোচেও যেতে পারেন। আপনি টপ ডাউন অ্যাপ্রোচেও যেতে পারেন, বটম আপ অ্যাপ্রোচেও যেতে পারেন। সো বেসিক্যালি এই ডাব্লিউবিএস কে আপনি আউটলাইন করতে পারেন যে কোনো এক্সেলে, অথবা আপনি হায়ারার্কি অর্গানাইজেশন যেমন আমরা হায়ারার্কি স্ট্রাকচার করি সেভাবে আপনি করতে পারেন। ঠিক আছে? ডাব্লিউবিএস বেসিক্যালি আপনার প্রজেক্টের সব স্কোপকে নিয়ে ব্রেকডাউন করে ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত যায়। সো আমাদের প্রজেক্টের যে টোটাল স্কোপটা আছে সেই স্কোপটাকে আমরা ডিকম্পোজ করে ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত নিব। সো এটা 100% রুল ফলো করে, তার মানে আপনার প্রজেক্টের সকল কাজকেই আমরা ডাব্লিউবিএস এর আন্ডারে নিয়ে আসার চেষ্টা করব। আরেকটা নলেজ হলো, সেটা হলো কন্ট্রোল অ্যাকাউন্ট। আমি এগুলোর একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দিব, যাতে আপনার সহজে কন্ট্রোল অ্যাকাউন্ট বলতে কি বোঝাচ্ছে, ওয়ার্ক প্যাকেজ বলতে কি বোঝাচ্ছে, ওয়ার্ক প্যাকেজের সাথে কি কি অ্যাক্টিভিটির কি ডিফারেন্স, সেটা সম্পর্কে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং দিব। কন্ট্রোল অ্যাকাউন্ট হলো যে আপনি আপনার রিসোর্সকে কোন লেয়ার থেকে, ডাব্লিউবিএস এর কোন লেয়ার থেকে আপনি অ্যাসাইন করে দিবেন, যাতে আপনি ওই অ্যাকাউন্টটাকে, এটা একটা এটা একটা কন্ট্রোল চেক পয়েন্ট, যেই চেক পয়েন্টের মাধ্যমে আপনার প্রজেক্টের কস্ট, বাজেট, ডিউরেশন এগুলো সম্পর্কে প্রোগ্রেস এবং ভেরিয়েশন অ্যানালাইসিস করতে পারেন। বেসিক্যালি কন্ট্রোল অ্যাকাউন্ট অনেকগুলো ওয়ার্ক প্যাকেজ নিয়ে হয়ে থাকে। তো কন্ট্রোল অ্যাকাউন্ট ডেফিনেটলি আপনার ওয়ার্ক প্যাকেজের উপরে হবে, এটা ওয়ার্ক প্যাকেজের নিচে আসবে না আর কি। সো প্রজেক্টের ফার্স্ট লেয়ারের পরে এবং ওয়ার্ক প্যাকেজের ডেলিভারেবলের পরে ওয়ার্ক প্যাকেজের উপরে থাকবে কন্ট্রোল অ্যাকাউন্ট। ওকে, সো কন্ট্রোল অ্যাকাউন্ট সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। বেসিক্যালি আমাদের যেই কনফ্লিক্টটা হয় সেই কনফ্লিক্টটা হলো যে আমরা কতটুকু পর্যন্ত ডিকম্পোজ করব, এটা নিয়েই বেসিক্যালি মেইন ঝামেলাটা হয়। সেটা সম্পর্কে আমি একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো আমরা এখানে কয়টা টার্ম পেলাম, ওয়ার্ক প্যাকেজ পেলাম, কন্ট্রোল অ্যাকাউন্ট পেলাম, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার পেলাম, যেখানে হলো আপনি হায়ারার্কি, আপনি সোজা বাংলা কথা হলো আপনার স্টেটমেন্টটাকে, প্রজেক্টটাকে আপনি ডিকম্পোজ করে ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত নিয়ে যাবেন। ঠিক আছে? আমি যদি এখন একটা এক্সাম্পল দেই, সেই এক্সাম্পলের মাধ্যমে আমি এই চারটা জিনিসকে ওয়ার্ক প্যাকেজ, চারটা না, দুইটা জিনিসকে ওয়ার্ক প্যাকেজ, কন্ট্রোল অ্যাকাউন্ট আর আপনার আরেকটা টার্ম আছে প্ল্যানিং প্যাকেজ বলে, সেটা সম্পর্কে আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ওকে, লেটস সে আপনি আপনার একটা প্রজেক্ট পেলেন যেখানে আপনাকে এক্সিস্টিং যে গ্যাসের লাইনটা আছে সেখানে প্রিপেইড মিটার বসাইতে হবে। সো আপনার প্রজেক্টের স্কোপ হলো 1,00,000, আমি ধরে নিলাম আর কি, 1,27,650 টাকা। সো এটা হলো আপনার জেনারেল স্কোপ, তার মানে আপনার টোটাল স্কোপ হলো 1,27,650 প্রিপেইড মিটার আপনার বসাতে হবে। নর্থে আপনি জানেন যে এখানে আপনার স্কোপ স্টেটমেন্টে লেখা আছে, অথবা আপনার কন্ট্রাক্ট আছে, নর্থের জন্য বরাদ্দ আছে 77,500 টা, আর সাউথের জন্য বরাদ্দ আছে 50,150 টা। এখন আপনি যখন নর্থের সাথে রিকোয়ারমেন্ট কালেক্ট করতে গেলেন, কারণ নর্থে লেখা আছে 77,500 টা, কিন্তু ওখানে বলা নাই নর্থের কোন জায়গাটাতে আপনি ওই প্রিপেড মিটারগুলো বসাবেন, কোন হাউসগুলো চুজ করবেন, ক্রাইটেরিয়া কি হাউস চুজ করা, এই সম্পর্কে আপনার আইডিয়া নেই। সো আপনি কি করলেন, আপনার স্টেক হোল্ডারের কাছে রিকোয়ারমেন্ট কালেক্ট করলেন, আবার ঢাকা সাউথের জন্য আপনি রিকোয়ারমেন্ট করার চেষ্টা করলেন। তো আপনি দেখলেন যে ঢাকা সাউথে যারা আছে তারা বলছে যে না, আমার এখনো ওভারঅল প্ল্যান, আমার আইডিয়া নাই যে আমি কিভাবে এই 50,150 আমি কিভাবে বসাবো, এখনো পর্যন্ত ঠিক করিনি, কিন্তু এটা আমাকে করতে হবে, আমি হয়তো এখন করবো না। ঠিক আছে? সো আপনার ওই স্কোপটা ওখানে থেকে গেল, 50,150 প্রিপেইড মিটার আপনার কাছে আছে, যেটা ঢাকা সাউথের জন্য। এখন ঢাকা নর্থে আপনি অ্যানালাইসিস করে দেখলেন যে ঢাকায় চারটা এরিয়াতে, স্পেসিফিক্যালি চারটা এরিয়াতে আপনাকে প্রিপেড মিটার বসাতে হবে। একটা হলো গুলশানের জন্য, উত্তরার জন্য, খিলক্ষেতের জন্য, এবং ঢাকার যে মিরপুর অথবা অন্য এরিয়ার জন্য আপনাকে আরো কিছু বসাতে হবে। সো আপনি এইটাকে 77,500-কে আপনি এরিয়া ওয়াইজ ভাগ করে নিলেন। আপনি দেখলেন যে গুলশানে আমার 19,000 বসাতে হবে, উত্তরাতে 35,000 বসাতে হবে, খিলক্ষেতে 16,000 বসাতে হবে, এবং ঢাকা আদার্স যেগুলা আমরা নর্থের জন্য যেগুলো বলতে পারি, মিরপুর, আমি জানি না আসলে বেসিক্যালি এগুলো আসলেই নর্থের আন্ডারে কিনা, আমি আমার জাস্ট এক্সাম্পল হিসেবে ধরে নিলাম মিরপুর অথবা ইয়ার জন্য আমি কিছু প্রিপেড মিটার এখানে রাখছি। ওকে, এখন আমি উত্তরাতে দেখলাম যে আমার যে উত্তরাটা একটা বিশাল এরিয়া, ওখানে অনেক ধরনের বিল্ডিং এ আমাকে এই প্রিপেড মিটারটা বসাতে হবে, স্কোপটা অনেক বড়। সো আমি কি করলাম, আবার একটা ডিকম্পোজ করে সেক্টর 1 থেকে 7 এর জন্য রাখলাম 19,000, আর বাকি যে সেক্টর গুলো আছে সেগুলোর জন্য রাখলাম 16,000। ঠিক আছে? তাহলে দেখেন যে আমি উত্তরার জন্য আমি দুইটা আরো সাব ডিভাইড করেছি, কিন্তু গুলশানের জন্য কিন্তু আমি আর সাব ডিভাইড করিনি, আমি আর নিচের লেয়ারে নামিনি। খিলক্ষেতের জন্য কিন্তু আমি নামিনি, ঢাকা আদার্সের জন্য আমি নামিনি। আমি আমার লোয়েস্ট লেভেল গুলশানের জন্য ওয়ার্ক প্যাকেজ কিন্তু এই পর্যন্ত রেখে দিয়েছি, জাস্ট লেয়ার 2 তে এসে থেমে গেছে। সো আমার
প্রজেক্ট প্রিপেড মিটারের প্রজেক্ট, এটা হলো লেয়ার 1। তারপর আমি সাউথ এবং নর্থ এটাকে রেখেছি লেয়ার 2-তে। লেয়ার 3-তে আমি এরিয়াগুলোকে ভাগ করেছি। আর লেয়ার 4-এ আমার যেখানে বেশি স্কোপ আছে সেখানে আবার সাবডিভাইড করছি। আর বাকিগুলোতে যেখানে আমার সাবডিভাইড করা লাগছে না সেখানে আমি করছি না। এখন ঢাকা সেক্টর 1 থেকে 7 19,000 প্রিপেড মিটার বসাতে হবে। আমি যেই বাড়িতেই বসি না কেন আমার স্কোপের এরপরে কিন্তু আমার অ্যাক্টিভিটি করতে হবে, রাইট? আমাকে সার্ভে করা লাগবে ওই জায়গায় কোন জায়গায় আমি আমার প্রিপেড মিটারটা বসাবো, সেখানে এনাফ স্পেস আছে কিনা সেটা সম্পর্কে আইডিয়া নিব। তারপরে আমার প্রিপেড মিটারটা বসাবো, ওটা এক্সিস্টিং পাইপলাইনের সাথে কাজ করব। এটা কিন্তু 19,000-এর জন্য সেম। আমি এটাকে আর ডিকম্পোজ করছি না। 19,000-কে 19,000 পর্যন্ত ওয়ার্ক প্যাকেজ হিসেবে রেখে দিয়েছে। তার মানে এটা হলো আমার লোয়েস্ট লেভেল WBS, যেটা আমি আমার কাস্টমারকে হ্যান্ড ওভার করতে পারবো। দ্যাট মিনস আপনার একটা সাইট বা একটা বিল্ডিং যদি প্রিপেড হয়ে যায় তাহলে আপনি এটা কাস্টমারকে সরাসরি হ্যান্ড ওভার করে দিতে পারবেন, রাইট? সে কারণে এটা ওই পর্যন্ত আমি ডিকম্পোজ করব। এরপরে লেয়ারটা হলো অ্যাক্টিভিটিস, আমি ওখানে যাব না। সো আমার মনে হয় আমি এখন বোঝাতে পারছি যে আমি আমার স্কোপটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করে ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত নিয়ে যাই। ঠিক আছে? আমরা এটাকেও ওয়ার্ক প্যাকেজটাকেও আমরা ডিস্ট্রিবিউট করব, ডিকম্পোজ করে অ্যাক্টিভিটিতে নিব। সেটা আমরা স্কোপ ম্যানেজমেন্টের আন্ডারে করব না, সেটা আমরা করব শিডিউল ম্যানেজমেন্টের আন্ডারে। ঠিক আছে? এখন আপনি আসেন কন্ট্রোল অ্যাকাউন্টের কনসেপ্টটা। সে ফর এক্সাম্পল আমি বললাম যে আমার ঢাকা গুলশানের জন্য আমি একজন পার্সনকে দিয়েছি যে অ্যাসাইন্ড ওই ঢাকা গুলশানের কস্ট, বাজেট, শিডিউল, রিস্ক সবকিছু নিয়ে কাজ করার জন্য, ফাংশনিং করার জন্য। সো ঢাকা গুলশান, ঢাকা উত্তরা, ঢাকা খিলক্ষেত, ঢাকা আদার্সের জন্য আমি 4 জন মেম্বারকে অ্যাসাইন করে দিয়েছি। সো এটা হলো তার জন্য কন্ট্রোল অ্যাকাউন্ট। তার মানে আমি যে প্রজেক্ট ম্যানেজার, আমার কাজ হবে ঢাকা গুলশানের জন্য যে অ্যাসাইন করা আছে তাকে আমি তার বাজেটটা দিয়ে দিব 19,000-এর জন্য। সে ওইটাকে মেনটেন করার চেষ্টা করবে, তার বেস লাইনটাকে মেনটেন করার চেষ্টা করবে। ওভারঅল প্রজেক্টের বেস লাইনও কিন্তু এভাবে মেনটেন হবে বটম আপ হয়ে, রাইট? সো এটা হলো কন্ট্রোল অ্যাকাউন্ট। আপনি আপনার প্রজেক্টের জন্য যেভাবে পারেন সেভাবে করে নিতে পারেন। আপনার রিকোয়ারমেন্ট অনুসারে এটা এরকম না যে আপনি জিও লোকেশন দিয়ে ডিস্ট্রিবিউট করবেন নাকি আপনি আপনার স্কোপকে ডিস্ট্রিবিউট করবেন। এটা ডিপেন্ড করতেছে আপনার প্রজেক্টের সাইজ এবং প্রজেক্টের কমপ্লেক্সিটি অনুসারে। ওকে, এখন লাস্ট একটা জিনিস আছে, আমি বলেছিলাম প্ল্যানিং প্যাকেজ। এখানে ঢাকা সাউথের কথা দেখেন, ঢাকা সাউথে আমরা জানি আমাদের 50,150টা মিটার বসাতে হবে, বাট আমি জানি না এটা কোথায় বসাতে হবে। এবং ঢাকা সাউথে যারা কাজ করছে, যে যারা কাস্টমার আপনার আছে, তারা আপনাকে ইনফরমেশনটা দিতে পারছে না। সো ঢাকা সাউথের স্কোপ সম্পর্কে আপনার আইডিয়া আছে, কিন্তু আপনি আপনার লোকেশন, আদার যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট সম্পর্কে আপনার আইডিয়া নেই। সো আপনি এটা কি করবেন, এটাকে প্ল্যানিং প্যাকেজ হিসেবে রেখে দেবেন, যাতে ভবিষ্যতে আপনি যখন এই জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং হবে, আপনি যাতে এটাকে ইউটিলাইজ করে ওই স্কোপটাকে আবার সাবডিভাইড করে ওয়ার্ক প্যাকেজ পর্যন্ত নিয়ে যেতে পারেন। এই হলো WBS এর জেনারেল ইনফরমেশন। ওকে, আমি মনে হয় বুঝাতে পেরেছি। নাও আমরা এই প্রসেসের আউটপুট হিসেবে পাবো স্কোপ বেস লাইন। স্কোপ বেস লাইনের 4টা জিনিস থাকবে। প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট থাকবে, WBS থাকবে, মানে আমি যে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা করলাম সেটা এক্সেল ফরম্যাটেও হতে পারে অথবা হায়ারার্কি ফরম্যাটেও হতে পারে। আপনার ওয়ার্ক প্যাকেজগুলো থাকবে। প্ল্যানিং প্যাকেজ বেসিক্যালি WBS এর আন্ডারেই থাকবে, সো এটার সমস্যা না। সো আপনার তিনটা আউটপুট, একটা হলো প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, WBS এর আন্ডারে আপনার ওয়ার্ক প্যাকেজ আর প্ল্যানিং প্যাকেজ থাকবে। কন্ট্রোল অ্যাকাউন্টও তো আপনার ডিফাইন করে দিয়েছেন। থার্ড আরেকটা জিনিস হলো WBS ডিকশনারি। আসলে বেসিক্যালি WBS ডিকশনারিটা হলো, যেহেতু এটা একটা ওয়ার্ক প্যাকেজ, আপনাকে জানতে হবে এই ওয়ার্ক প্যাকেজটা করতে হলে আগে কোন কাজটা করতে হয়, পরে কোন কাজটা করতে হয়। আপনি এই ওয়ার্ক প্যাকেজগুলোকে নাম্বারিং দিয়ে দিবেন। আমরা যে লেয়ারের কথা বলেছি, প্রজেক্ট হলো ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার হলো এরিয়া, থার্ড লেয়ার হলো এরিয়ার আন্ডারে লোকেশন, ফোর্থ লেয়ার হলো আমার ওয়ার্ক প্যাকেজ। সো আপনি প্রতিটার জন্য 1 2 3 4 এভাবে লেয়ার দিয়ে দিবেন। তার মানে আপনি কোড অফ অ্যাকাউন্ট দিবেন, আইডেন্টিফায়ার দিবেন। কোড অফ অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টের জন্য একটা কোড দিবেন। আপনার কাজের স্কোপটাকে ডিসক্রাইব করা থাকবে, প্রতিটা ওয়ার্ক প্যাকেজে কি হবে, এর জন্য কি অ্যাজিউম করে নিয়েছেন, কনস্ট্যান্ট কি আছেন, জেনারেল আইডিয়া থাকবে। বেসিক্যালি এইটা হতে পারে যে আপনি এখন সবকিছু ইনফরমেশন নাই, কারণ এই ওয়ার্ক প্যাকেজটা করতে কতদিন লাগবে আপনি জানেন না। এই ওয়ার্ক প্যাকেজের কস্ট এস্টিমেট কত আপনি জানেন না। এই ওয়ার্ক প্যাকেজের জন্য কোয়ালিটি রিকোয়ারমেন্ট কি আপনি জানেন না। এই ওয়ার্ক প্যাকেজের প্রিডিসেসর কি, সাকসেসর কি আপনি জানেন না। এগুলো পরে আপডেটেড হবে, কিন্তু এগুলো WBS ডিকশনারিতে থাকবে। ওকে, এই হলো আমাদের স্কোপ বেসলাইন। আমি যখন স্কোপটাকে বেসলাইন করে ফেলবো, দ্যাট মিনস আমি এটা আর চেঞ্জ করতে পারবো না আনটিল আনলেস আমরা এটা চেঞ্জ রিকোয়েস্ট করে অ্যাপ্রুভাল না নিই। ঠিক আছে, এটা মাথায় রাখা লাগবে। সো আমরা আমাদের প্রজেক্টের জন্য স্কোপ বেসলাইন পেয়ে গেলাম। আমরা যেহেতু স্কোপ বেসলাইন পেয়েছি, আমাদের প্ল্যানিং প্রসেস শেষ।
এখন আমরা আমাদের মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রসেস, স্কোপের মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রসেসে আছি। সেখানে দুইটা প্রসেস আছে, একটা হলো ভ্যালিডেট স্কোপ আর একটা হলো কন্ট্রোল স্কোপ। আমরা ফার্স্টে ভ্যালিডেট স্কোপ নিয়ে কথা বলি। যদিও এখানে একটু বলে রাখা দরকার, সেটা হলো একটা স্পেসিফিক ডেলিভারেবলের জন্য ভ্যালিডেট স্কোপ কিন্তু কন্ট্রোল স্কোপের পরে আসে, ঠিক আছে? কিন্তু একটা প্রজেক্টের কন্ট্রোল স্কোপ এবং ভ্যালিডেট স্কোপ প্যারালালি চলতে পারে, কিন্তু একটা স্পেসিফিক ডেলিভারেবলের জন্য ভ্যালিডেট স্কোপটা ডেফিনেটলি কন্ট্রোল স্কোপের পরে আসবে। ওকে, আমরা আরো ডিটেল যাব, আমি জাস্ট ভ্যালিডেট স্কোপ সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই। ভ্যালিডেট স্কোপের আলটিমেট টার্গেট হলো আমরা যে আমাদের ডেলিভারেবলটা পেয়েছি সেই ডেলিভারেবলটাকে কাস্টমার কাছে বোঝায় দেওয়া, বা আমাদের যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আমরা সেট করেছিলাম আমাদের স্কোপ বেসলাইনে, সেইটা অনুসারে আমরা কাস্টমারকে বোঝায় দেব আমাদের প্রোডাক্টটাকে। ওকে, এই হলো আমাদের আলটিমেট টার্গেট। তার মানে আমরা আমাদের ডেলিভারেবলটাকে অ্যাকসেপ্ট করব কাস্টমার কাছে বা আমাদের স্পন্সরের কাছে। আমরা যখন এই প্রসেসটা করছি, আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আমাদের যে ডেলিভারেবলটা আছে সেই ডেলিভারেবলটা আছে। আমরা ওয়ার্ক পারফরমেন্স ডাটা পাবো, যেহেতু আমি এখন মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রসেসে আছি, আমি এক্সিকিউশন থেকে ওয়ার্ক পারফরমেন্স ডাটা পাবো। আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, আমার যে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, স্কোপ বেসলাইন, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এটা পাবো। আমরা আমাদের প্রজেক্টের জন্য কি লেসন লার্ন ছিল, কি কি ইস্যুজ আছে সেগুলো সম্পর্কে পাবো। কোয়ালিটি রিপোর্ট পাবো, কোয়ালিটি রিপোর্টে স্টেটেড থাকবে যে আমরা আমাদের যে প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে সেটা যে ভেরিফাই হয়েছে, যে প্রোডাক্টটা সেটা ভেরিফাইড হয়েছে কিনা তার কোয়ালিটি রিপোর্ট থাকবে। ওকে, আমরা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন এবং রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সটাও আমাদের হাতে আছে। সো এটা দিয়ে আমরা কি করব? আমরা ইন্সপেক্ট করব। আমরা হয়তো কোনো কোনো ক্ষেত্রে কিছু ডিসিশন নিতে হতে পারে, যে কোনো অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া যদি কোনো কনফিউশন তৈরি হয়, সেক্ষেত্রে আমরা ডিসিশন নেব যে ওয়েদার ইট উইল বি অ্যাকসেপ্টেড অর নট অ্যাকসেপ্টেড। এই কারণে আউটপুটে আমরা পাবো অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস, এবং যদি কোনো কারণে আমাদের প্রোডাক্টটার ডেলিভারি মানে অ্যাপ্রুভাল না হয়, অ্যাকসেপ্টেড না হয়, তাহলে কি কারণে অ্যাকসেপ্টেড হয়নি, কোনো প্রিকশন নেওয়া, প্রিভেন্টিভ মেনটেন্যান্স করা লাগবে কিনা, অথবা কারেক্টিভ অ্যাকশনে যেতে হবে কিনা, অথবা চেঞ্জ রিকোয়েস্ট করা লাগবে কিনা, সেটা স্টেটেড থাকলে আমরা চেঞ্জ রিকোয়েস্টে সেটা উল্লেখ করব। আমরা যেহেতু ওয়ার্ক পারফরমেন্স ডাটা ছিল আমার ইনপুটে, আমি এখন ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন পাবো, যেখানে থাকবে কয়টা স্কোপ ভেরিফাইড ডেলিভারেবল অ্যাকসেপ্টেড হয়েছে, কয়টা হয়নি, কি কারণে হয়নি, কোন কোন চেঞ্জ রিকোয়েস্ট আমাকে করতে হয়েছে, এই সম্পর্কে স্পেসিফিক আপডেট থাকবে ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশনে। ওকে, আমরা জাস্ট ইনপুটগুলোকে আর একটু ডিটেল যাওয়ার আগে আমি জাস্ট গ্রাফিক্যালি দেখি। বেসিক্যালি আমরা আমাদের ভেরিফাইড যে ডেলিভারেবলটা আছে সেটা পেয়েছিলাম, আমরা যদি পয়েন্টার নেই, আমরা আমাদের ভেরিফাইড ডেলিভারেবলটা পাবো হলো ওয়ার্ক পারফরমেন্স ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক প্রসেস থেকে। সো ডেলিভারেবলটা ভেরিফাইড হয়ে আসলে যাবে কন্ট্রোল কোয়ালিটিতে, যেখানে আমাদের ইন্টারনাল এটা কনফার্ম হবে যে ওয়েদার ইট ইজ অ্যাকসেপ্টেবল অর নট। এটা ভেরিফাইড হয়ে আসবে ভ্যালিডেট স্কোপে। এখানে কাস্টমার কাছে আমরা ইন্সপেক্ট করব, টেস্ট করব, রিভিউ করে অ্যাকসেপ্ট, এটা যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে এই ডেলিভারেবলটা ক্লোজিংয়ে চলে যাবে। ওকে, সিমিলারলি এই ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক থেকে আমরা কিন্তু ওয়ার্ক পারফরমেন্স ডাটা পাবো, যেটা ভ্যালিডেট স্কোপ থেকে কন্টেক্সচুয়ালাইজ হয়ে এটা ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন হিসেবে আউটপুট দিবে। যদি কোনো কারণে চেঞ্জ রিকোয়েস্ট করা লাগে, সেটা চেঞ্জ রিকোয়েস্ট আমরা যদি এই প্রসেসে চেঞ্জ রিকোয়েস্ট হয়, তখন সেটা ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোলের কাছে চেঞ্জ রিকোয়েস্ট আকারে যাবে আর কি। ওকে, এই হলো জেনারেল প্রসেস আমাদের ভ্যালিডেট স্কোপের। সো আমরা যদি এখন একটু দেখি যে ইনপুট আর টুলস অ্যান্ড টেকনিক, আমরা বলেছি ইনপুটে কি কি থাকবে। টুলস অ্যান্ড টেকনিক আমি এখানে ইন্সপেকশন করব, ডিসিশন মেকিং এর জন্য আমরা ভোট করব, ঠিক আছে। আউটপুটে আমরা আমাদের ডেলিভারেবলটা অ্যাকসেপ্টেড পাবো কাস্টমার কাছে, অথবা আমরা চেঞ্জ রিকোয়েস্ট পাবো, যেখানে প্রিভেন্টিভ অথবা কারেক্টিভ অ্যাকশনের স্পেসিফিক আইডিয়াটা দেওয়া থাকবে। ওকে, এ হলো আমাদের ভ্যালিডেট স্কোপের জেনারেল আইডিয়াস। সো আমি এটা নিয়ে আর খুব বেশি আলোচনা করতে চাচ্ছি না, জাস্ট এতটুকু মাথায় রাখেন যে আমাদের মেইন গোল হলো, আমরা যেহেতু এটা আমার ইন্টারনাল প্রসেস থেকে ভেরিফাইড হয়েছে ডেলিভারেবলটা, সো এটা লাইকলি যে এটা কাস্টমার কাছে অ্যাকসেপ্টেড হবে। সো আমি কাস্টমার কাছে নিয়ে যাব, কাস্টমারের যে তার যে মেথোডোলজিস আছে, ইন্সপেকশন, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, স্কোপ বেসলাইন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আছে, সেই অনুসারে সে রিভিউ করবে, ওয়াক অ্যারাউন্ড করবে, ওয়াক থ্রু করবে আমাদের সিস্টেম ওই ডেলিভারেবলটা নিয়ে। তারপরে সে ঠিক করবে যে ওয়েদার এটা সে অ্যাকসেপ্ট করবে কিনা। যদি অ্যাকসেপ্ট করার পরে এটা ওই ডেলিভারেবলটা ক্লোজিং স্টেজে চলে যাবে, ঠিক আছে। এই হলো ভ্যালিডেট স্কোপের জেনারেল আইডিয়া। সো আমরা এখন চলে যাই আমাদের লাস্ট প্রসেস, কন্ট্রোলিং স্কোপ। আমি বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রোল স্কোপ এবং ভ্যালিডিটি স্কোপ হয়তো প্যারালালি হয়, বাট একটা স্পেসিফিক ডেলিভারেবলের জন্য কন্ট্রোল স্কোপ কিন্তু আগে হয়, তারপর ভ্যালিডিটি স্কোপ হয়। কেন আমি এই কথাটা বলেছিলাম সেটা সম্পর্কে এখন আমি আইডিয়া দিচ্ছি। বেসিক্যালি কন্ট্রোল স্কোপের মেজর কাজ হলো
আপনি যখন স্কোপ বেসলাইনটা করলেন, স্কোপ বেসলাইন করার পর কি হচ্ছে, আপনার অন্য প্রসেস বা আমার কোয়ালিটি, ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক, এই প্রজেক্ট ওয়ার্কগুলো শুরু হয়, রাইট? সো কন্ট্রোল স্কোপের মেইন কাজ হলো যে আমরা এমন কোনো কাজ করব না যেটা আমার স্কোপ বেসলাইনে ছিল না, অথবা আমি স্কোপ বেসলাইনের মধ্যে যতটুকু কাজ করার কথা ততটুকুই করবো, এর বেশি করব না। কোনো স্কোপ যাতে আমার কন্ট্রোল আমার বেসলাইনের বাইরে না না করতে হয়, এটা মেক শিওর করার কাজ হলো কন্ট্রোল স্কোপের। সো কোনো কারণে যদি আমার প্রোগ্রেস ডিলে হয়, কোনো কারণে যদি রিস্ক কিছু বেশি আইডেন্টিফাই হয়ে যায়, কোনো কারণে যদি আমার কোয়ালিটি মেজারমেন্ট ঠিক মতো না হয়, আমার পারফরমেন্স মেজারমেন্ট বেসলাইন যদি ভালো না হয়, আমার হয়তো স্কোপ চেঞ্জ করা লাগে। সো এই চেঞ্জটা আমরা করব আমাদের যে পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল আছে সেই কন্ট্রোল প্রসেসের মধ্যে। সো বেসিক্যালি আমার এই কন্ট্রোল স্কোপের মেইন কাজ হলো আমরা যে বেসলাইনটা করেছি, আমি যাতে এই বেসলাইন থেকে ডেভিয়েট না করি। যদি আমাকে ডেভিয়েট করতে হয়, তাহলে আমি আমার যে ফর্মাল প্রসেস আছে পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল, সেই প্রসেসের মাধ্যমে এই চেঞ্জটা করব। সো এইটা একটু আর ভ্যালিডিটি স্কোপের মেইন পারপাস হলো আমার যেই স্কোপটা ভেরিফাইড হয়েছে ডেলিভারেবলটা, সেটা আমি কাস্টমার কাছে অ্যাকসেপ্টেন্সের জন্য ইন্সপেক্ট করব বা কাস্টমার সাথে রিভিউ করব। সো দ্য প্রিন্সিপাল ওয়ার্ক হলো কন্ট্রোল স্কোপ আর ভ্যালিডিটি স্কোপের কিন্তু ডিফারেন্ট। সো একটা ডেলিভারেবল যখন ভেরিফাইড হয়ে গেল, দ্যাট মিনস এটা যে তার যে রিকোয়ার্ড বেসলাইন ছিল সেই বেসলাইন অনুসারে ভেরিফাইড হয়েছে। যদি বেসলাইন অনুসারে না হতো, কন্ট্রোল স্কোপ কি করতো, আগেই ভ্যালিডেট হওয়ার আগেই এটাকে চেঞ্জ রিকোয়েস্টের মাধ্যমে অ্যাপ্রুভাল নিয়ে নিত, রাইট? সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে কোনো একটা ডেলিভারেবল যেটা কাস্টমার কাছে গিয়েছে, দ্যাট মিনস এটা কন্ট্রোল স্কোপ পার হয়ে ভ্যালিডেট স্কোপ প্রসেসে কাস্টমার কাছে অ্যাকসেপ্টেন্স নিয়ে তারপরে কাস্টমার কাছে গিয়েছে। সো এটা প্যারালালি চলতে পারে। অন্য ডেলিভারেবল হয়তো একই সময়ে অন্য ডেলিভারেবল চলতেছে, আবার কিছু ডেলিভারেবল অ্যাকসেপ্টেড কাস্টমার কাছে ভ্যালিডেট হচ্ছে, এটা হতে পারে, প্যারালালি হতে পারে। কিন্তু একটা স্পেসিফিক ডেলিভারের জন্য এই প্রসেসটা, কন্ট্রোল স্কোপ প্রসেসটা আগে আসবে। ওকে, সো আমরা যখন কন্ট্রোল স্কোপ করছি আমাদের কাছে কি আছে, আমরা আসলে কন্ট্রোল স্কোপের ক্ষেত্রে কি কি থাকে, এখানে অনেকগুলো নতুন টার্ম আসবে। বেসিক্যালি আপনি মেইন নতুন টার্মটা হলো পারফরমেন্স মেজারমেন্ট বেসলাইন। এখানে পারফরমেন্স মেজারমেন্ট বেসলাইন, চেঞ্জ অ্যান্ড কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান, বেসিক্যালি এগুলো কিছু না, পারফরমেন্স মেজারমেন্ট বেসলাইনে থাকে কস্ট, রিসোর্স, টাইম আর স্কোপ। এটা একটা কম্বিনেটেড ওয়ে অফ ডুইং মেজারিং ইয়োর পারফরমেন্স ইন এ প্রজেক্ট। ওকে, মানে কম্প্রিহেন্সিভ পারফরমেন্স মেজারমেন্টের একটা টুলস হলো পারফরমেন্স মেজারমেন্ট বেসলাইন, যেখানে কনসিডার করা হয় স্কোপ, টাইম, কস্টকে সিমুলটেনিয়াসলি। ওকে, এটা আমরা পরে দেখব, আমরা যখন ইভিএম করব তখন আমরা দেখতে পারবো, আর কি আনভ্যালু ম্যানেজমেন্ট করবো তখন আমরা এটা পড়তে পারবো। বাট এনিহাউ এটা হলো ওয়ান কাইন্ড অফ টুলস যার মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টের স্কোপ, কস্ট এবং টাইমকে, কস্ট এবং শিডিউলকে সিমুলটেনিয়াসলি এভ্যালুয়েট করে পারফরমেন্স, একটা জেনারেল পারফরমেন্স মেজারমেন্ট করতে পারি। ওকে, এটা আমাদের আসবে। সো বাকি যে ডাটাগুলো আছে নর্মাল কন্ট্রোল প্রসেসে যেগুলো থাকে সেগুলো থাকবে। আমরা যেহেতু স্কোপ ম্যানেজমেন্ট প্রসেসে আছি, আমরা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনটা পাবো ইনপুটে, আমরা কি যেন রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সটা পাবো, আমার ওয়ার্ক পারফরমেন্স ডাটা আসবে। যদি ওয়ার্ক পারফরমেন্স ডাটা আমরা অ্যানালাইসিস করে দেখবো যে ওয়েদার আমাদের কোনো কারেক্টিভ আর প্রিভেন্টিভ অ্যাকশন নিতে হবে কিনা। যদি কারেক্টিভ এবং প্রিভেন্টিভ অ্যাকশন নিতে হয়, আমরা ফর্মাল চেঞ্জ রিকোয়েস্ট অ্যাপ্লাই করব। সেই চেঞ্জ রিকোয়েস্ট অনুসারে আমরা, যদি এটা চেঞ্জ রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়ে যায়, আবার এটাকে বেসলাইন হয়ে যাবে, স্কোপ বেসলাইন আপডেট হবে। আপডেট হওয়ার পর আমরা আবার এটাকে মনিটর করতে থাকবো সবসময়। মনিটর করে তারপরে একটা ডিজায়ার্ড ফাইনাল প্রোডাক্টের দিকে যাব। এই হলো জেনারেল আইডিয়া কন্ট্রোল স্কোপের। আমরা যদি টুলস অ্যান্ড টেকনিকের কথা, জাস্ট এখানে টুলস অ্যান্ড টেকনিকের দুইটা টার্মস আছে, ভেরিয়েন্স অ্যানালাইসিস এবং ট্রেন্ড অ্যানালাইসিস। ভেরিয়েন্স অ্যানালাইসিস হলো যে আমার স্কোপ কতটুকু, অ্যাকচুয়ালি কতটুকু হওয়ার কথা, আমার প্ল্যানে কতটুকু হয়েছে, এটাকে একটু অ্যানালাইসিস করা, এর মধ্যে কোনো গ্যাপ আছে কিনা। যদি গ্যাপটা থাকে, সেই গ্যাপটা কারেক্টিভ অ্যাকশন অথবা কারেক্টিভ অ্যাকশন নেওয়ার জন্য কি করতে হতে পারে, বা আমাদের লেসন লার্নটাকে যাতে পরবর্তীতে আমরা প্রিভেন্ট করতে পারি এই ধরনের একই ধরনের ঘটনাকে, এই আলোচনাগুলো আমরা করব। যদি কোনো কারণে আমাকে এটাকে চেঞ্জ করতে হয়, বেসলাইনকে চেঞ্জ করতে হয়, তাহলে আমাকে চেঞ্জ রিকোয়েস্ট করা লাগবে। ওকে, ভেরিয়েন্স অ্যানালাইসিসের মেইন আলটিমেট টার্গেট হলো আমরা ভেরিয়েন্সটা দেখব আমাদের পারফরমেন্সের স্কোপ, অ্যাকচুয়াল এবং প্ল্যানের সাথে। যদি আমাদের কারেক্টিভ অ্যাকশন নিতে হয়, কি কি ধরনের কারেক্টিভ অ্যাকশন নিতে হবে, সেই কারেক্টিভ অ্যাকশনের জন্য অন্য কোনো নলেজ এরিয়াতে ইফেক্ট হবে কিনা সেই সম্পর্কে এখানে একটা ক্লিয়ার
অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। ওকে, ট্রেন্ড অ্যানালাইসিস হলো আমরা আমাদের পারফরমেন্স কতটুকু হয়েছে, কতটুকু করেছি, স্কোপ কতটুকু শেষ হওয়ার কথা ছিল, কতটুকু হয়েছে, স্কোপ পারফরমেন্স কেমন, সেটাকে দেখে আমরা একটা সামনে কিরকম হবে সেটা একটা অ্যানালাইসিস করবো যে হ্যাঁ সামনে আমাদের কাজের যে গতিতে আমরা কাজ করতেছি, সামনে যদি এই গতিতে কাজ করে আমাদের স্কোপটা কমপ্লিটলি শেষ হবে অ্যাজ পার আওয়ার প্ল্যান, অথবা আমাদেরকে এই মেজারমেন্ট নিতে হবে, কারেক্টিভ মেজার নিতে হবে যাতে আমরা আমাদের প্ল্যান অনুসারে, আমরা এখন প্ল্যান থেকে একটু হালকা ফিলও আছি, আমরা যদি প্ল্যানকে অ্যাচিভ করতে হয় আমাদেরকে এই কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। সো এই দুইটা জিনিস আমাদের করা লাগবে এখানে আসে, ভেরিয়েন্স অ্যানালাইসিস, ট্রেন্ড অ্যানালাইসিস। ওকে, সো আউটপুটে আমরা সিমিলারলি ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন পাবো, কনটেক্সচুয়ালাইজ ডাটা পাবো, দ্যাট মিনস কন্ট্রোল স্কোপের জন্য যেগুলো নেসেসারি, আমরা আমাদের প্রোগ্রেস কেমন আছে, কোন কোন স্কোপগুলো শেষ হয়েছে, কোন কোন স্কোপগুলো শেষ হয়নি, কোন কোন স্কোপের জন্য কারেক্টিভ অ্যাকশনে যেতে হবে, এই ধরনের আন্ডারস্ট্যান্ডিংগুলো ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন থাকবে। আমরা যদি অ্যানালাইসিস করে কোনো চেঞ্জ রিকোয়েস্ট পাই সেটা আমরা ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল বোর্ডের কাছে প্লেস করব চেঞ্জ রিকোয়েস্ট আকারে। ওকে, এই হলো জেনারেল আইডিয়া কন্ট্রোল স্কোপের। আমরা এর বেশি আর গেলাম না। কন্ট্রোল স্কোপ থেকে আমরা আমাদের যে স্কোপ ম্যানেজমেন্টের যে 6টা প্রসেস, সেই 6টা প্রসেস শেষ হলো। পরবর্তী সেশনে আমরা আমাদের লাস্ট সেশনে আমরা স্পেশালি অ্যাজাইল অথবা অ্যাডাপটিভ এনভায়রনমেন্টে আমরা স্কোপ ম্যানেজমেন্টটা কিভাবে করে থাকি সেই সম্পর্কে একটু জেনারেল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংকস ফর ওয়াচিং। এটা হলো আমাদের শেষ হলো আমাদের সেকেন্ড পার্ট অফ স্কোপ ম্যানেজমেন্ট। Keep moving forward. Let's see in our next session. Thank you very much.